এই যে দুর্নীতির প্রসঙ্গ এলো, এই প্রসঙ্গে বলি যে মানে আমরা এর আগে যখন দেখেছি যে মানুষ যখন মানে তথাকথিত যে পরিবর্তন নিয়ে এসেছিল, কিন্তু আমরা দেখতে পাই যে ওই যে দুর্নীতির কথা বলা হতো সেই দুর্নীতি আজও চলছে এবং তা আরও ক্রমবর্ধমান। তার মানে ওই একটি দলকে যে পরিবর্তন করে বা কোনোভাবে পরিবর্তন করে এই যে শোষক শ্রেণী তাদের পরিবর্তন করা যায়নি, মানে তারা এখনও সেই একই অবস্থানে রয়েছে এবং সাধারণ মানুষের ক্ষতি করে চলেছে। এই যে শ্রেণী যারা ক্ষমতার সাথে থেকে সারা জীবন ধরে শোষণ করে চলেছে, তো এদের বিরুদ্ধে সাধারণ মানুষকে কী কী করা উচিত? সন্দেশখালী দেখিয়েছে, সন্দেশখালী সাম্প্রতিককালে দেখিয়েছে। আপনার মানুষকে আরেকটু এগিয়ে আসার জন্য আহ্বান করব। এবং সর্বোপরি বিষয় হচ্ছে এই যে ভোটলুটের রাজনীতিটা তো পশ্চিমবঙ্গে ছিল না, এই আমদানি করেছে হচ্ছে তৃণমূল এসে। এই ভোটলুটটাই হচ্ছে আমাদের শেষ করে দিচ্ছে, কারণ মানুষের যে গণতান্ত্রিক মত প্রক্রিয়া, যেটা মানে মতদানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে শেষ করে দিচ্ছে এবং পঞ্চায়েতগুলোকে, পৌরসভাগুলোকে লুটে পুটে খাওয়ার জায়গা করে দিচ্ছে। ফলে মানুষকে আহ্বান জানাবো যে আগামী লোকসভা নির্বাচনে যেখানে যেখানে ভোটলুট দেখবেন সেখানে আপনারা সকলে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে এদেরকে ঝাঁটা লাঠি যা দিয়ে হোক আপনারা হচ্ছে প্রতিরোধ বাহিনী গড়ে তুলুন এবং সেক্ষেত্রে প্রতিরোধ করে এলাকায় যে স্বাভাবিক যে আপনার ভোটদান, সেই ভোটদানটা আপনারা করুন। আমার পরিচয়, আমি নীরব ঘা। এবারের লোকসভা নির্বাচনে আমি সিপিআইএম দলের প্রার্থী। নতুন কিছু নয়, এর আগেও আমার নির্বাচন সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। 2021-এ আমি কান্না বিধানসভার প্রার্থী ছিলাম, তার আগে পুরসভাতেও নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। দেখুন, আপনার এখানকার যিনি সাংসদ ছিলেন তিনি বর্তমানে যে কোন দলের তিনি নিজেও জানেন না, বিজেপি বা তৃণমূল। এই যে তথ্যটা মানুষের সামনে হাজির করাচ্ছে, এক দল থেকে আরেক দলে যাওয়া আসা এবং যে তাদের যে নীতি, সেই নীতিগুলো কার্যত একই। তো যাই হোক, সে নিয়ে আমি সবিস্তারে যাচ্ছি না, কিন্তু মানুষের কাছে এটাই বলবো যে বিগত 34 বছরে যারা মানুষের জন্য ভাবতো, যারা মানুষের জন্য কাজ করতো, তাদেরকেই জয়ী করার জন্য আমরা বলছি। এবং সব মিডিয়াকে বলবো না, কিছু মিডিয়াকে কিনে নিয়েছে কার্যত, মানে দেশের যিনি শাসক বিজেপি দল, তারা হচ্ছে কিনে নিয়েছে এবং রাজ্যের ক্ষেত্রেও তাই হচ্ছে। কিন্তু দেখানো হচ্ছে এদের পারস্পরিক দ্বন্দ্ব, কিন্তু কার্যত এরা একই দল। মানুষের কাছে আমরা বলছি এইটাই যে দেখুন, আপনি যাকে ভোটটা দেবেন সেটা আপনার বিবেচনার বিষয়, কিন্তু ভোটটা দেবেন যখন ভাবনা চিন্তা করে দিন। কারণ আজকে যাকে আপনি ভোটটা দিচ্ছেন সে কার্যত পাল্টে গিয়ে আরেকটা দলে চলে যাচ্ছে। যে নোংরামোটা পশ্চিমবঙ্গে 2011 সালের আগে ছিল না, এখানে তৃণমূল আসার পর এবং কেন্দ্রে বিজেপি আসার পর এই নোংরামোটা শুরু করেছে। কার্যত আপনার যে ভোটটা, মূল্যবান ভোটটা, সেই মূল্যবান ভোটটার কোনো গুরুত্ব থাকছে না। এটাই আমরা বলতে চাইছি যে যাকে দেবেন আপনি ভাবনা চিন্তা করে দিন। আপনার ভোটের গুরুত্বটা যে বোঝে, আপনার যে স্থানীয় সমস্যা, আপনার যে লোকসভা এলাকার যে বড় বড় যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আপনার রয়েই যাচ্ছে। ফলে ব্যক্তি কাউকে দেবেন না, একটা দলকে আপনি চয়েস করুন এবং সেক্ষেত্রে অবশ্যই বলবো বামপন্থী দলকেই চয়েস করুন। ঠিকই আছে, বিশ্ব ক্ষুধা তালিকা বা হচ্ছে শান্তি তালিকায় ভারত ক্রমশ পিছোচ্ছে। এবং এই আরেকটু আগে যেটা বলছিলাম যে একটা তৈরি করে দেওয়া হচ্ছে। এই এখন দেখবেন সাম্প্রতিককালে যেমন হচ্ছে যে রাম মন্দির তৈরি করছে, এদিকে হচ্ছে আপনার পুরীর জগন্নাথ মন্দির তৈরি করছে রাজ্যের ক্ষেত্রে। এটা তো রাষ্ট্রের কাজ নয়, এটা রাষ্ট্রের কাজ হওয়া উচিত না। রাষ্ট্রের কাজ হচ্ছে শিল্প, মানুষের জন্য যে অন্ন বস্ত্র বাসস্থানের কথা, দেশের যে কর্মসংস্থান তৈরি করা, এগুলো এদের মুখে নেই। এরা শুধুমাত্র ধর্ম নিয়ে মেতে আছে, মানুষকে ধর্ম নিয়ে মাতিয়ে দিচ্ছে। এবং এর ফলে আজকে ভারতবর্ষ ক্রমশ তলানিতে ঠেকছে। এবং দেখবেন মজার কথা হচ্ছে, মোদী যখন ক্ষমতা এসেছিল তখন তিনি হচ্ছেন যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার ধারে কাছে বর্তমানে নেই। যেমন 2 কোটি চাকরি, তার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনার যে ভারতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে যদি বলেন, অর্থনৈতিকভাবে তো ভারত দেউলিয়া হয়েছে। কার্যত রাষ্ট্রীয় সম্পত্তিগুলো কিনেছে কিছু প্রাইভেট, কিছু ব্যক্তিগত মালিকানাধীন সংস্থা, আদানি কোম্পানি এর মধ্যে আছে। এবং আরও মজার কথা হচ্ছে যে ভারতে যখন মোদি এসেছিল তখন 59 টাকা ছিল $1 মূল্য, বর্তমানে হচ্ছে $1 মূল্য প্রায় 85 টাকা। তার মানে এটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনার অর্থের যে মূল্যটা ছিল সেটা ক্রমশ অবমূল্যায়ন হয়েছে। তো ফলে দেশকে এগিয়ে নেওয়ার জন্য একমাত্র বামপন্থীরাই পারে, যেটা 2004 সালে ইউপিএ 1 গভর্নমেন্টকে সমর্থন করে সেই সময় যে মানুষের জন্য যে স্কিমগুলো চালু করেছিল, সেই স্কিমগুলো আমাদেরও
আপনারা যদি আশীর্বাদ করেন তাহলে আমরা আগামী দিনে মানুষের জন্য সেই স্কিমগুলোই চালু করব। যেমন হচ্ছে আপনার 2004 সালে যে স্কিমগুলো চালু হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে যে 100 দিনের কাজ, এবং তার সঙ্গে সঙ্গে খাদ্য সুরক্ষা আইন এবং স্কুলে মিড ডে মিল চালু করা ইত্যাদি যে জিনিসগুলো, এগুলো আবার পুনরায় হচ্ছে নতুন করে ভাবনা চিন্তা করে নতুন নতুন আরও স্কিম নিয়ে আসা। তাদের মানুষের সমর্থন আমরা খুবই খুবই ভালো পাচ্ছি। দেখবেন শেষ যে পঞ্চায়েত নির্বাচন বা বিভিন্ন উপনির্বাচনগুলোতে আমরা বামেরা ক্রমশ এগিয়েছি, কারণ মানুষকে ধর্ম দিয়ে বেশি দিন ঘুরিয়ে রাখা যায় না। মানুষের আজকে পেটে টান পড়েছে, আজকে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার সর্বাধিক, এবং মজার কথা হচ্ছে দেখবেন আজকেই আমরা প্রচারে বলছিলাম যে রাজ্যে একটা সময় বিভিন্ন রাজ্যের শ্রমিকরা কাজ করতে আসতো, আজকে সেই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজের সন্ধানে। পরিযায়ী শ্রমিকের সংখ্যা ক্রমশ বাড়ছে। আজকে বাড়ির এমন হাল হচ্ছে, তার হচ্ছে স্ত্রীকে একা রেখে অথবা তার বাবা মাকে একা রেখে তাকে কাজের সন্ধানে, পেটের রুটির সন্ধানে তাকে অন্য রাজ্যে পালাতে হচ্ছে। এবং শুধুমাত্র অর্ধশিক্ষিত বা কম শিক্ষিত ছেলেমেয়েদের তা নয়, অনেক উচ্চশিক্ষিত ছেলেমেয়েরাও পালাচ্ছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে তাদের কাজের সন্ধানে। দেখেছেন গতকাল যে এসএসসির যে দুর্নীতি, শিক্ষিত ছেলেরা আজকে রাস্তায় বসে রয়েছে। তাহলে আজকে কী করবে ছেলেমেয়ে? রাজ্যে কোনো কাজ নেই, এবং যেটুকু যা চাকরি বাকরি সরকারি হচ্ছে সবটাই হচ্ছে দুর্নীতিযুক্ত। মানুষের ভরসা এই সরকারের প্রতি হারিয়েছে। মানুষ ক্রমশ আমাদের দিকে আসছে এবং আমরা ভালো রেজাল্ট করবো। খুব ভালো রেসপন্স আমাদের মানুষের। এখনো পর্যন্ত সমস্যার মুখোমুখি হয়নি, কারণ যেহেতু এটা তো সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে, ফলে এদের সেই সাহসটুকু নেই যেটা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে দেখিয়েছিল। মিউনিসিপ্যালিটি ভোটে বা বিধানসভা ভোটে আমিও আক্রান্ত হয়েছিলাম 2016-তে বা 2015-তে আমি নিজে আক্রান্ত হয়েছিলাম। কিন্তু বর্তমানে তৃণমূল কার্যত জনবিচ্ছিন্ন এবং বিজেপিও তথৈবচ অবস্থা, ফলে সেই সাহসটুকু ওদের আর নেই যে এসে আমাদের উপর আক্রমণ করবে। সেটা এখনো পর্যন্ত ঘটেনি। হয়তো আগামী দিনে হতে পারে, তখন নানা রকম ব্যবস্থা নেবে দল। সবশেষে মানুষকে বলবো যে দেখুন, আপনার এলাকার যে সার্বিক সমস্যাগুলো আছে, কালকে এক সাংবাদিককে বলছিলাম যে এই মেমারি এলাকায় যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, ফসলের ন্যায্য দাম পাওয়া এবং কৃষকরা দাম পাচ্ছে না। দেখবেন মাঠে গিয়ে আমি কৃষকের সঙ্গে কথা বলেছিলাম, এবং তাদের যে দৈনিক মজুরি, এই তো কালকেই শুনছিলাম একটা গ্রামে যে এর আগের দিনকে অভিজ্ঞতা যা হয়েছিল তার থেকে অভিজ্ঞতা আরও ভয়ানক। যে আগের দিন মাঠে যখন হচ্ছে যে সমস্ত শ্রমিকরা, দিনমজুররা যারা হচ্ছে যে 250 টাকা মজুরি পাই বলছিল, কালকে গিয়ে এই মেমারি এলাকারই আর এক জায়গায় শুনছি যে 230 টাকার বেশি তারা মজুরি পায় না। ফলে একটা 230 টাকা দিয়ে 250 টাকা দিয়ে তাদের দৈনিক কীভাবে চলা সম্ভব, এটা আমাদের মাথায় কোনো মতেই ঢোকে না যে কীভাবে কী কষ্টের মধ্যে তারা রয়েছে। এবং আমরা এই জন্য দাবি করেছি যে কেন্দ্রে আমরা আপনাদের আশীর্বাদ পেয়ে যদি সরকার গঠন করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা 100 দিনের কাজটাকে 200 দিন করব, এবং দৈনিক মজুরি 600 টাকার হচ্ছে যে ব্যবস্থা আমরা করব। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যেমন UPA 1 গভর্নমেন্টের সময় আমরা যেমনটা করেছিলাম ঠিক একইভাবে এছাড়াও আরও ভালো ভালো আমরা আরও বিভিন্ন পরিকল্পনা আমাদের আছে। আর মেমারির যে স্থানীয় সমস্যা, সেই সমস্যাগুলো যেমন হচ্ছে যে কৃষকের ন্যায্য মূল্যে ফসলের ন্যায্য দাম পাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে আপনার এখানে ওভারব্রিজ একটা দরকার, রেল লাইনের উপর দিয়ে যে ওভারব্রিজটা খুবই জাম হয়, এরকম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মোটামুটি লোকসভা এলাকায় অনেকগুলো আছে, যেটা নিয়ে এমপি যিনি ছিলেন তিনি বিগত সময় ভাবেনি, 10টা বছর ধরে এমপি ছিলেন। তো যাক, আমরা এলে অবশ্যই এগুলো করব। ধন্যবাদ। লাফিয়ে হই পার